আমরা দেখতে পাচ্ছি নিম্ন আয়ের মানুষ তাদের জীবনে নাভিশ্বাস উঠে গেছে এই দ্রব্যমূল্যের কারণে। সাপ্লাই চেনে চাঁদাবাজি মূল্যস্ফীতির একমাত্র কারণ, এটা আমি মনে করি না। আমি মনে করি যে এটার সাথে আরো অনেক কারণ জড়িয়ে আছে। রাজনৈতিক সমঝোতা করা খুব কঠিন কাজ, তবে সেই তুলনায় চাঁদাবাজির সমঝোতা করা অনেক সহজ। তার মানে কি এক ধরনের অসহায় আত্মসমর্পণই হচ্ছে না সিন্ডিকেটের কাছে? একের পর এক পণ্যের ক্ষেত্রে যে বাজার সিন্ডিকেটের তৎপরতা এ কোনোভাবেই যেন ভাঙা যাচ্ছে না। দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে এক ধরনের অসন্তোষ দেশের মানুষের মধ্যে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ আসলে কতটা আশাবাদী হতে পারে যে দ্রব্যমূল্য হাতের নাগালে আদৌ আনা সম্ভব হবে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনি যথার্থভাবেই আহ, আলোচনার প্রথম ইস্যুটাকে চিহ্নিত করেছেন। হ্যাঁ, এটা সত্য যে দ্রব্যমূল্য দীর্ঘদিন ধরে আমাদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। শুধুমাত্র যে মধ্যবিত্তই দ্রব্যমূল্যের দ্বারা এফেক্টেড করছেন। আমরা দেখতে পাচ্ছি নিম্ন আয়ের মানুষ তাদের জীবনে নাভিশ্বাস উঠে গেছে এই দ্রব্যমূল্যের কারণে। আমরা কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে আমাদের অর্থ উপদেষ্টা জনাব সালাউদ্দিনের কথা, যে তিনি এই দ্রব্য মূল্যস্ফীতি কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না সেটার কারণ অনুসন্ধান করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো হচ্ছে যে সাপ্লাই চেইনের মধ্যে, অর্থাৎ প্রডিউসারের কাছ থেকে পণ্যগুলো বাজারে আসতে এর মাঝখানে অনেক ধরনের চাঁদাবাজি হচ্ছে, এবং এই চাঁদাবাজি সাথে কারা জড়িত সেটাও আপনি আপনার রিপোর্টে উল্লেখ করেছেন। এগুলোর সাথে আমরা সম্পূর্ণ একমত। বাট আমি আমি আশা করেছিলাম, বা হয়তো উনি বলেছেন, যে আসলে এই মূল্যস্ফীতির সাথে আরো তো অনেক বিষয় জড়িয়ে আছে। আমরা জানি না যে আমাদের পণ্যের চাহিদার তুলনায় বাজারে ভোক্তাদের কাছে পণ্যের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় আমাদের কোন পণ্য কি পরিমাণ উৎপাদন হচ্ছে সেখানে কোনো স্বল্পতা আছে কিনা, আমরা সঠিকভাবে বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারছি কিনা, যেটা আমরা বিগত সরকারের সময়ও দেখেছি যে কোনো কোনো পণ্য বাজারের চাহিদা অনুযায়ী কিন্তু উৎপাদন হয়নি। আবার ডলার সংকটের কারণেও কিন্তু আমাদের বাইরে থেকে আমদানি ব্যাহত হয়েছিল। আবার আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধের কারণেও আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল যে সাপ্লাই চেইন সেখানেও একটা আহ বাধা পড়েছিল। তো সব মিলিয়ে কিন্তু চিত্রটা আমার কাছে পরিষ্কার মনে হয়নি অর্থ উপদেষ্টার বক্তব্য থেকে। হয়তো তিনি ডিটেইল কথাগুলো বলেছেন, কিন্তু এগুলো হয়তো মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে আসেনি। তবে আমি মনে করি না যে কেবলমাত্র এই ঘরের মধ্যে, মানে দেশের ভেতরে যে সাপ্লাই চেইন, সেই সাপ্লাই চেইনের চাঁদাবাজি মূল্যস্ফীতির একমাত্র কারণ, এটা আমি মনে করি না। আমি মনে করি যে এটার সাথে আরো অনেক কারণ জড়িয়ে আছে। সুতরাং এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এটা দ্রুত সমাধান করা দরকার বলে আমি মনে করি। এবং আমি আশাবাদী যে আমি জনাব সালাউদ্দিন সম্পর্কে আমার যথেষ্ট ভালো ধারণা আছে, যে উনি অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ। উনি হয়তো এই বিষয়টাকে সিরিয়াসলি নেবেন এবং এই বিষয়ে সঠিক উদ্যোগটাই গ্রহণ করবেন। ডক্টর সাবির আহমেদ, আপনার কাছে আবারও এই প্রসঙ্গেই আমি ফিরছি, তবে তার আগে আমি একটু শিহাব সুমন সিনিয়র সাংবাদিক, ওনার কাছে যেতে চাচ্ছি। শিহাব সুমন ভাই, আপনার কাছে আমি যেটি জানতে চাইবো যে এই যে দ্রব্যমূল্য পরিস্থিতি এবং অর্থ উপদেষ্টার যে বক্তব্য, তার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের এক ধরনের অসহায় আত্মসমর্পণের চিত্র উঠে এসেছে কিনা, আপনি এটি মনে করেন কিনা? আসলে তিনি যেটা বলছেন যে রাজনৈতিক সমঝোতা করা খুব কঠিন কাজ, তবে সেই তুলনায় চাঁদাবাজির সমঝোতা করা অনেক সহজ। তার মানে কি এক ধরনের অসহায় আত্মসমর্পণই হচ্ছে না সিন্ডিকেটের কাছে? ধন্যবাদ। আসলে আপনি খুব যথার্থই ইন্ডিকেট করেছেন। আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি এই সরকারের এই সাম্প্রতিক বিগত মাসগুলোতে একের পর এক পণ্যের ক্ষেত্রে যে বাজার সিন্ডিকেটের তৎপরতা এ কোনোভাবেই যেন ভাঙা যাচ্ছে না। ডিমের ক্ষেত্রে আমরা দেখলাম, মুরগির ক্ষেত্রে দেখলাম, চালের ক্ষেত্রে, ভোজ্য তেলের ক্ষেত্রে বাজারের এই উল্লম্ফন এক এক সময় সিন্ডিকেট এক এক ধরনের পণ্যকে টার্গেট করেন। সাদ একটু আগে বলছিলেন যে শুধুমাত্র চাঁদাবাজি এর কারণ নয়, দ্যাট ইজ ট্রু। মেবি চাঁদাবাজি, এক্সটর্শন ওয়ান অফ দ্য প্রাইম রিজনস বিহাইন্ড দিস হাই প্রাইস হাইক।
এইসব বাস্তবতায় আহ অর্থ উপদেষ্টা যেটি বলছেন, ওনার এই বক্তব্য এক ধরনের অসহায় আত্মসমর্পণের মতোই শোনাচ্ছে। সরকারের কাছে এটি আমাদের প্রত্যাশিত নয়। ডায়াগনোসিসের ব্যাপারটা উনি বললেন যে কেন দাম বাড়ছে, কিন্তু সরকার হোয়াট নেক্সট, প্রতিকারের জন্য কি ব্যবস্থা নিচ্ছেন। সরকার ব্যর্থ হতে পারেন হয়তো অনেক ক্ষেত্রে, সব ব্যবস্থায় সবসময় সফলতা নাও আসতে পারে। রাষ্ট্রযন্ত্র পরিচালনা একটি কন্টিনিউয়াস প্রসেসের বিষয়, প্ল্যানিং, মনিটরিং, এক্সিকিউশন, দেন অ্যাগেইন হয়তো আবার প্ল্যানিং এর বিষয় আসবে, ম্যানেজমেন্ট ইস্যু। কিন্তু আমরা দৃশ্যমান কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না। এই চাঁদাবাজ, বাজার সিন্ডিকেট ভাঙা এবং মানুষের জীবনে স্বস্তি নিয়ে আসা, যে কারণে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলছিলেন যে মানুষ কিন্তু ভাবতে শুরু করবে অচিরেই সংস্কার না সংসার, কোনটি আগে জরুরি। আমার মনে হচ্ছে আমরা সরকারের কাছ থেকে আরো সুনির্দিষ্ট অ্যাকশন দেখতে চাই। সরকারের নিষ্ক্রিয়তা অনেক ক্ষেত্রে এই চাঁদাবাজদের উস্কে দিতে পারে, যেহেতু উনি রাইটলি পয়েন্ট আউট করেছেন এবং জনগণের এক ধরনের ম্যান্ডেট এই সরকারের প্রতি রয়েছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে যে কোনো সিদ্ধান্ত ওনারা নিলে আমার মনে হয় মানুষ ওনাদের সঙ্গে স্বতঃস্ফূর্ত ভাবেই সমর্থন জুগিয়ে যাবেন, যেটি এখন পর্যন্ত মানুষ যাচ্ছে। এই প্রসঙ্গে আরেকটু আপনার কাছে আমি জানতে চাইবো যে বিষয়টি, যে এই যে বাংলাদেশে পট পরিবর্তনের পরবর্তী একটি পর্যায়ে, ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে, এই পর্যায়ে এসে যে এর বাইরে কিন্তু গণমাধ্যমও না, গণমাধ্যমেও কিন্তু একটা বিশাল ধরনের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে বা পট পরিবর্তন হয়েছে। নানা কারণে সমালোচিত সাংবাদিক সমাজ আবারও ঘুরে দাঁড়াবে কিনা এইগুলো নিয়েও আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে। দ্রব্যমূল্য পরিস্থিতি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো নিয়ে গণমাধ্যমের ভূমিকাটা কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয়? গণমাধ্যম, আমরা সবাই জানি, আমাদের প্রত্যাশিত যে গণমাধ্যম নির্মোহভাবে আনবায়াসড সংবাদ পরিবেশন করবে। কিন্তু আসলে আপনি যে দীর্ঘদিন একটি পাখিকে খাঁচায় পুষে রাখেন, এক পর্যায়ে পাখিটি উঠতে ভুলে যায়। আমার মনে হচ্ছে সাম্প্রতিক সময়ে আমাদের গণমাধ্যমের সংবাদ পরিবেশনার ধারা, রীতিনীতিতে মনে হচ্ছে কোথায় যেন ওনারা নিজেরাই সেলফ সেন্সরশিপ নিজেদেরকে আরোপ করে রেখেছেন, যেটি আমার মনে হয় খুব জরুরি না। আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা, এমনকি মাননীয় প্রধান উপদেষ্টা, প্রেস সচিব বারবারই বিভিন্ন সময় বলছেন যে গণমাধ্যম সম্পূর্ণ নিজেদের মতো করেই তারা সংবাদ পরিবেশন করতে পারে এবং তাদের যে কোনো তথ্য উপাত্ত শেয়ার করতে পারে সরকারের সঙ্গে। ওনারা খুবই ওয়েলকাম করছেন। এটা একটি পজিটিভ দিক। আমরা যদি তুলনা করি ওই বিগত অতীতের সরকারগুলোর সঙ্গে, এই সরকারের প্রেস উইং খুবই অ্যাক্টিভ এবং তাদেরকে অনেক বেশি আমাদের গণমাধ্যম কর্মীরা রিচ করতে পারেন এবং ওনারাও বক্তব্য দিচ্ছেন। সো এটা একটি কোলাবোরেশনের জন্য, আমাদের গণমাধ্যমগুলোর সঙ্গে সুষ্ঠু কোলাবোরেশনের জন্য এটি একটি বিশাল সুযোগ। আমার মনে হয় আমাদের যারা পলিসি মেকিং লেভেলে আছেন, এখন কাজ করছেন নেতৃত্বের পরিবর্তনের পরে, অনেকগুলো চ্যানেলে আমরা জানি গণমাধ্যম বা পত্র পত্রিকায় নতুন মুখ এসছেন দায়িত্বে। ওনারা, আমার মনে হয় ওনারা বসে এই বিষয়গুলো একত্রে বসে একটি স্ট্রিমলাইন ফর্মুলা ইন্ট্রোডিউস করতে পারেন সবার জন্য, যে আমরা আসলে কি কি করা উচিত দেশের বৃহত্তর স্বার্থে জনমুখী গণমাধ্যম গড়ে তোলার জন্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।